রায়ের জন্য চিন্তিত স্রোতকে দেখে স্রোতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত, তোমাকে বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি, তুমি এতটা মন মরা কেন বলো তো, কী হয়েছে, কোনো প্রবলেম হয়েছে? তখন এই কথা বলা মাত্র স্রোত কাঁদতে থাকে আর বলতে থাকে যে স্যার কী আর বলবো, আসলে আমি কোনো দিকেই কনসেন্ট্রেট করতে পারছি না, যেখানে কিনা আমার ফ্যামিলিতে এত বড় একটা ক্রাইসিস চলছে, তার শর্ত আমি কী করে যে কলেজ আসছি আমি একমাত্র জানি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কী হয়েছে স্রোত, আমি জানি হয়তো বা তোমার ফ্যামিলি ম্যাটারে আমার ইনভলভ হওয়ার কোনো রকম কোনো এখতিয়ার নেই, কিন্তু তা সত্ত্বেও আমি একবার তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, তখন তোমার বন্ধুরা আশপাশে ছিল বিধায় আমি কোনো কিছু জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারিনি। ওদিকে সার্থকে স্রোতের সাথে কথা বলতে দেখে স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে কী ব্যাপার, সার্থক স্যারের এতটা ভাব ভালোবাসা কবে থেকে হয়ে গেলো স্রোতের প্রতি, সে আবার স্রোতের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে কেন বলতো, কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যে সার্থক স্যার একটু বেশি স্রোতের জন্য কনসার্ন। তখন একথা বলা মাত্র স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে কী জানি, দেখ আবার স্রোতকে ভালোবেসে সে বেসেছে কিনা, কারণ এটা টিচারদের তো দিয়ে আর বিশ্বাস নেই তাই না। স্রোতের সাথে যে ভাব ভালোবাসা ইদানিং তৈরি হয়েছে কী আর বলবো, দেখ না স্রোতে মনমরা হয়ে রয়েছে দেখে স্রোতের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, এরকম তো আমাদের সাথে কোনোদিনও করে না। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার কলেজে দাঁড়িয়ে সকলের সামনে এইসব কথা আমার পক্ষে বলা সম্ভব না। ওদিকে স্রোতকে সার্থক বলতে থাকে তাহলে আমরা বরঞ্চ চলো কোনো এক কফি শপে গিয়ে বসি, সেখানে অন্তত তুমি আমাকে সব কথাটা খুলে বলো, তাহলে অন্তত তোমার মনটাও হালকা লাগবে। ওদিকে স্রোত কফি শপে যাওয়া মাত্রই অঝরে কাঁদতে থাকে, আর এটা দেখে সার্থক বলতে থাকে যে স্রোত এরকম করে ভেঙে পড়লে কী করে চলবে, আমি তো জানি তুমি খুব সাহসী মেয়ে, তুমি তো এত সহজে সব লড়াই থেকে পিছিয়ে যাও না বলো তো, তার সত্ত্বেও তুমি এতটা ভেঙে পড়ছো কেন বলো তো, কী হয়েছে আমাকে খুলে বলো। তখন স্রোত বলতে থাকে যে আমার দিদিভাইয়ের বিয়ে হয়েছে, সেটা তো আপনি শুনেছেন তাই না, আমার দিদিভাইকে এখন ডিভোর্স নোটিশ পাঠিয়েছে আমার নতুন জামাইবাবু। তখন এই কথা শোনা মাত্র সার্থক অবাক হয়ে বলতে থাকে এই না কিছুদিন আগে ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তাহলে সেই সবগুলো এখন কোথায় গেল বলো তো, সেই সব কটাই তো মিথ্যে ছিল, তার জন্য আমি ভালোবাসার উপরে বিশ্বাস করি না স্রোত। তার সত্ত্বেও তুমি আমাকে জোর করে বলেছিলে যে হয়তো বা সত্যিকার অর্থেই তোমার দিদিভাইকে সেই লোকটা ভালোবাসে, কিন্তু আমার তখন মনে হচ্ছে যে কোনো মতেই সেই লোকটা কোনোদিনও তোমার দিদিভাইকে ভালোবাসেনি, কারণ যদি সত্যি কেউ ভালোবাসে তাহলে তার উপরে অন্ধের মতন বিশ্বাস করতে হয়, সেই জিনিসটা যখন করেনি তাহলে তো এটা বোঝাই যাচ্ছে যে তাদের ভালোবাসার মধ্যে অবশ্যই কোনো রকম কোনো ঘাটতি আছে, নয়তো বা স্ত্রীর চরিত্র নিয়ে এরকম কেলেঙ্কারি হওয়ার সত্ত্বেও সে, তার তো দরকার ছিল তার স্ত্রীর পাশে দাঁড়ানো, সেটা না করে সে কী করে তার উপরে উল্টো সন্দেহ করলো, যেখানে কিনা সে ভালোবেসে বিয়ে করেছে। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে আসলে সবটাই পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে, আমার দিদিভাইয়ের বিরুদ্ধে কেউ একজন চক্রান্ত করছে, সেই লোকটাকেই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও কোনো রকম কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। তখন একথা বলা মাত্র সার্থক বলতে থাকে স্রোত, কিছুক্ষণ আগেই তো তুমি বললে যে তোমার জামাইবাবু নাকি একটা অ্যাড এজেন্সিতে কাজ করে, তো সেখানে তো সে রোজই এরকম কেসগুলো দেখতে থাকে যে এরকম এডিটেড ছবিগুলো অনেক ক্ষেত্রেই বানানো যায়, তাহলে সেটা দেখে এতটা রিয়াক্ট করার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। ওদিকে স্রোত বলতে থাকে সেই কথাটাই তো আমিও সেদিন তাকে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কী আর করবো, যেই বা যারাই চক্রান্তটা করেছে না, সে খুব ভালোভাবেই জানতো যে হয়তো বা অনির্বাণ দাদাভাই এই জিনিসটা দেখানো মাত্রই ওর উপরে বিশ্বাস করবে, আর সেখানেই তো আমাদের বিপত্তিটা ঘটেছে। ওদিকে সার্থক বলতে থাকে যে সব ধরনের বিপদ আমি তোমার পাশে আছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।